গুড মর্নিং এভরিওয়ান। আশা করছি সবাই ভালো আছো। তবুও কেমন আছো সেটা মাঝে মধ্যে কমেন্ট বক্সে জানাতে পারো যে স্যার ভালো আছি, আপনি কেমন আছেন। সেক্ষেত্রে আমরাও বলতে পারি হ্যাঁ আমরাও ভালো আছি। আমরা কেমন আছি, তোমরা কেমন আছো, আমরা একটু মাঝে মধ্যে কথা বলতেই পারি। তো আশা করছি সবাই তোমরা খুব ভালো আছো, খুব সুস্থ আছো। স্রষ্টা তোমাদেরকে খুব ভালো রেখেছেন, নিরাপদে রেখেছেন। তো গত ক্লাসটিতে আমরা কোষ ঝিল্লির একটি গঠনের মডেল, ফ্লুইড মোজাইক মডেল নিয়ে আলোচনা করেছিলাম, এবং আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে মাইটোকন্ড্রিয়া। তো মাইটোকন্ড্রিয়া তোমরা ক্লাস 8 থেকে পড়া শুরু করেছো, 8, 9, 10, 3 বছর অলরেডি পড়ে এসেছো। অনেক কিছুই তোমরা মাইটোকন্ড্রিয়া সম্পর্কে জানো। আমি জানি তোমরা অনেক কিছুই জানো, ঠিক আছে। তো যেহেতু আজকে মাইটোকন্ড্রিয়া নিয়ে আলোচনা করব, তোমার জানা জিনিস নিয়ে আলোচনা করব, যে জিনিসটা তুমি পড়ে এসেছো, তার অর্থাৎ এই ক্লাসটি তোমার জন্য খুব সহজ একটি ক্লাস হতে যাচ্ছে, খুব ইজি একটি ক্লাস হতে যাচ্ছে। তো মাইটোকন্ড্রিয়া কি, মাইটোকন্ড্রিয়ার গঠন কেমন, ভৌত গঠন কেমন, তার রাসায়নিক গঠন কেমন, মাইটোকন্ড্রিয়ার কাজ কেমন, এই বিষয়গুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব। তাহলে আশা করছি তোমরা ক্লিয়ার যে আজকে আমাদের আলোচনার বিষয়বস্তুগুলো কী কী। তো মাইটোকন্ড্রিয়া কি সেটা যদি আমি বলতে যাই, তাহলে তুমি একটু খেয়াল করলে দেখতে পাবে আমি লিখে রেখেছি মাইটোকন্ড্রিয়া কোষের পাওয়ার হাউস। মাইটোকন্ড্রিয়া কি? কোষের পাওয়ার হাউস। পাওয়ার হাউস কি? পাওয়ার হাউস, পাওয়ার মানে শক্তি, হাউস মানে যেখানে শক্তি জমা হচ্ছে বা উৎপাদিত হচ্ছে। তো কোষের যেই অংশে শক্তি উৎপাদিত হয় সেই অংশটাকে আমরা বলি মাইটোকন্ড্রিয়া। ওকে, তো মাইটোকন্ড্রিয়া হচ্ছে একটি বলা যায় তোমার সাধারণত যে প্রকৃত কোষগুলোর মধ্যেই মাইটোকন্ড্রিয়া পাওয়া যায়। যারা আদিকোষী অণুজীব বা আদিকোষী কোনো উদ্ভিদ বা প্রাণী, তাদের মধ্যে কিন্তু মাইটোকন্ড্রিয়া পাওয়া যায় না। ওকে, মাইটোকন্ড্রিয়া তাহলে কোথায় পাওয়া যাবে? শুধুমাত্র প্রকৃত কোষে। তো এই যে প্রকৃত কোষে মাইটোকন্ড্রিয়া পাওয়া যাচ্ছে, তাকে আমরা কি বলছি? কোষের পাওয়ার হাউস। কেন বলছি সেটা আমরা আস্তে আস্তে এর যখন গঠন জানবো, এর যখন আমরা কাজ জানবো, আমরা আস্তে আস্তে শিখে যাব। তো মাইটোকন্ড্রিয়ার নামটা কীভাবে আসলো? সর্বপ্রথম বেন্দা 1898 সালে এই মাইটোকন্ড্রিয়ার নামকরণ করেন, ঠিক আছে। তাহলে কে? বেন্দা। এগুলো এমসিকিউ, খুব ভালো এমসিকিউ, এবং পরীক্ষায় প্রায়ই আসার মতো এমসিকিউ এগুলো। যে কে মাইটোকন্ড্রিয়ার নামকরণ করেন? বেন্দা মাইটোকন্ড্রিয়ার নামকরণ করেন। তাহলে এই যে মাইটোকন্ড্রিয়া কি সকল প্রকৃত কোষেই উপস্থিত? আসলে কি তাই? সকল প্রকৃত কোষেই কি মাইটোকন্ড্রিয়াকে পাওয়া সম্ভব? না। আমি যেমন বললাম যে আদি কোষে তো মাইটোকন্ড্রিয়াকে পাওয়া যায়ই না, ঠিক তেমনি আমাদের যে আরবিসি বা লোহিত রক্তকণিকা, সেখানেও মাইটোকন্ড্রিয়াকে পাওয়া যায় না। আরবিসি আমাদের রক্তের একটি খুব গুরুত্বপূর্ণ রক্তকণিকা। তোমরা যদি রক্তের গঠন পড়ে থাকো, আশা করছি তোমরা সেটা 9, 10-এ পড়েছো। আর যদি ভুলে যেয়ে থাকো তাহলে আমি একটু বলে দিচ্ছি, একটু হিন্ট দিচ্ছি। এ বিষয়ে বিস্তারিত আমরা দ্বিতীয় পত্রে আলোচনা করব। তো রক্তের দুইটি অংশ, রক্তরস আর একটি হচ্ছে রক্তকণিকা। যেখানে রক্তকণিকা আছে 3টি, একটি হচ্ছে লোহিত রক্তকণিকা, একটি শ্বেত রক্তকণিকা, একটি অনুচক্রিকা। তো লোহিত রক্তকণিকা, যেটিকে আমরা আরবিসি নামেও চিনে থাকি, সেটিতে কোনো মাইটোকন্ড্রিয়া থাকে না। কেন থাকে না সেটি এই ক্লাসে, আজকের ক্লাসে অন্তত বলবো না, সেটি অন্য কোনো ক্লাসে, অন্য কোনো দিন হয়তো আলোচনা করব। বিষয়টা এটার সাথে খুব একটা রিলেটেড না, অন্য কোনো সময় আলোচনা করব। তো এই যে মাইটোকন্ড্রিয়া থাকে, কতগুলো মাইটোকন্ড্রিয়া থাকে কোষে? সাধারণত একটি কোষে গড়ে বা অ্যাভারেজে 300 থেকে 400টি মাইটোকন্ড্রিয়া থাকে, তবে এর চেয়ে কম বেশিও হতে পারে। সাধারণত কতগুলো থাকে? 300 থেকে 400টি। খেয়াল করো, হাইলাইটেড পয়েন্ট, বেন্দা নামকরণ করেন, হাইলাইটেড পয়েন্ট, এগুলো কিন্তু এমসিকিউ। প্লিজ যখন পড়তে বসবা একটা হাতে পেন্সিল নিয়ে বসবা, যখন ক্লাসটা করতে বসবা, ক্লাসটা তো অবশ্যই তুমি খাতায় তুলবে, আর খাতায় তোলার ফাঁকে ফাঁকে
ভিডিওটা একটু কয়েক সেকেন্ডের জন্য পজ দিয়ে পেন্সিলটা দিয়ে ফাঁকে বইটাও দাগিয়ে ফেলবে। এতে করে পরবর্তী সময়ে যখন তুমি বইটা খুলবে, তোমার বইটার মধ্যে হাইলাইট করা পয়েন্টটা তোমার চোখে আসবে। এটাই আমাদের হিউম্যান নেচার, খুব কমন একটা নেচার, এটা সহজাত আচরণ বলতে পারো, যে যেই যে অংশটা দাগানো সেই দিকেই চোখ যাবে এবং ওই অংশটাই আমরা বারবার দেখব, ফলে জিনিসটা আমার ব্রেনে অটোমেটিক চলে আসবে। এটাকে আমার জোর করে মুখস্থ করতে হবে না। তো এই যে মাইটোকন্ড্রিয়াগুলো আমাদের কোষে পাওয়া যায়, এই মাইটোকন্ড্রিয়াগুলোর আকৃতি কেমন হয়? সাধারণত এই মাইটোকন্ড্রিয়াগুলোর আকৃতি গোলাকার, ডিম্বাকার, তোমার দণ্ডাকার, সূত্রাকার, অনেক রকম হতে পারে। দণ্ডের মতো হতে পারে, লম্বা দণ্ডের মতো, সুতার মতো হতে পারে, সূত্রাকার, ঠিক আছে, গোল হতে পারে, গোলাকার। তো এরকম বিভিন্ন আকৃতির কিন্তু হতে পারে। আমি যেটা এঁকেছি খেয়াল করলে বুঝবা এটা কিন্তু আকৃতি অনেকটা ডিমের মতো, অর্থাৎ এর আকৃতিটা ডিম্বাকার। তো এই ছিল মোটামুটি তোমার এর আকার বা আকৃতি বিষয়ক কিছু কথা। এবার আমরা চলে যাব এর গঠনে, ঠিক আছে? তো তোমরা বোর্ডে দেখতে পাচ্ছ যে বোর্ডের ডান দিকে মাইটোকন্ড্রিয়ার একটি খুব চমৎকার ছবি আঁকা আছে। জানি না আমার ভাষায় চমৎকার, তোমার ভাষায় যদি চমৎকার নাও হতে পারে। যদি চমৎকার না হয় তাহলে অবশ্যই খুব সুন্দর করে মাইটোকন্ড্রিয়ার ছবিটা এঁকে যখন হোমওয়ার্ক সাবমিট করবে সেখানে ছবিটা এঁকে দিয়ে দিবে। তো খেয়াল করো মাইটোকন্ড্রিয়ার যে ভৌত গঠনটা এখানে দেওয়া আছে, এখানে কি কি অংশ আছে, তার কাজগুলো কি কি সেটা আমরা একটু এখানে আলোচনা করব। তো সর্বপ্রথম আমি আসলে যেটা বলবো সেটা হচ্ছে, তুমি এখানে যেটা দেখতে পাচ্ছ যে এখানে কি আছে, এখানে একটা রাইবোজোম দেখা যাচ্ছে। কি দেখা যাচ্ছে? রাইবোজোম। ওকে, কি? রাইবোজোম। তো এই রাইবোজোম তুমি জানো, 9-10 পড়ে এসেছো, তবে আমার বলছি রাইবোজোম অর্থাৎ হচ্ছে এমন একটি অঙ্গাণু যা প্রোটিন সংশ্লেষ করে, প্রোটিনকে সে তৈরি করতে সাহায্য করে, কোষের জন্য সে প্রোটিন তৈরি করে, প্রোটিন সংশ্লেষ করে। তো সেরকম কিছু রাইবোজোম কিন্তু এখানে দেখতে পাওয়া যায়, অর্থাৎ মাইটোকন্ড্রিয়ার ভেতরে রাইবোজোম রয়েছে। আচ্ছা, ভেতরে চলে গেছি, বাইরে কি আছে সেটা তো বলা হয়নি। খেয়াল করো, মাইটোকন্ড্রিয়ার যে আবরণ সেটি দ্বিস্তরী। কয়টা স্তর আছে? একটা, এবং এই যে ভেতরে একটা, দুইটা। কয়টা স্তর আছে? দুইটা। এই একটা এবং ভেতরে একটা, দুইটা, দুই স্তর বিশিষ্ট ঝিল্লি রয়েছে। এবং এই যে আবরণ সেটা কি দিয়ে তৈরি? তোমরা কোষঝিল্লি পড়ার সময়, কোষঝিল্লি ক্লাসটা যদি করে থাকো মনোযোগ দিয়ে, জানো যে দ্বিস্তরী আবরণ বলতেই আমরা একক পর্দা বুঝি। একক পর্দা মানেই হচ্ছে পিএলপি, অর্থাৎ প্রোটিন, লিপিড, প্রোটিন, এইরকম স্ট্রাকচার দিয়ে তৈরি। ওকে, মানে অর্থাৎ এই স্ট্রাকচারগুলোতে যেখানে তোমার পিএলপি এরকম বলা হচ্ছে, তার মানে সেখানে কি আছে? প্রোটিন আছে, লিপিড আছে। অর্থাৎ মাইটোকন্ড্রিয়ার যে আবরণী, দ্বিস্তর বিশিষ্ট আবরণী, সম্পূর্ণ আবরণী প্রোটিন এবং লিপিড দিয়ে তৈরি। অর্থাৎ এই আবরণীটি লিপোপ্রোটিন দ্বারা তৈরি। কি দ্বারা তৈরি? লিপোপ্রোটিন। যারা এই ক্লাসটি করা শুরু করেছো কিন্তু কোষঝিল্লির ফ্লুইড মোজাইক মডেল ক্লাসটি করোনি, আমি তো তোমাদেরকে রিকোয়েস্ট করব যে তোমরা এই ক্লাসটা পজ করে দিয়ে হলেও ফার্স্টে কোষঝিল্লির যে ফ্লুইড মোজাইক মডেল ক্লাসটা আছে সেইটা আগে করো, সেটা আগে দেখো, সেটা আগে শেখো, দেন তোমরা এটা করো। আদারওয়াইজ অনেক বিষয় তোমার কাছে নতুন মনে হবে, অনেক বিষয় তোমার কাছে কনফ্লিক্টেড হবে। সো এরকম ঝামেলায় যেও না। তো এখানে খেয়াল করো, আমি কিন্তু দিয়েছি যে একটি হচ্ছে বহিঝিল্লি, বাইরের যে ঝিল্লিটি, বাইরের দিকে যেটি আছে সেটি হচ্ছে বহিঝিল্লি। আর ভেতরের দিকে যে ঝিল্লিটি দেখা যাচ্ছে, যেটি বাইরের মতো মসৃণ নয়, বাইরের ঝিল্লিটি দেখো একদম মসৃণ, একদম একটা সুন্দর ডিম্বাকার স্ট্রাকচার। কিন্তু ভেতরের যে আবরণটি রয়েছে সেটি কিন্তু মসৃণ নয়, সেটি এব্রো থেব্রো, বেশ কয়েকটা জায়গায় একটু উঁচু উঁচু হয়ে আছে, ঠিক আছে? তো এই যে এব্রো থেব্রো যে স্ট্রাকচারটা দেখছো, এটাকে আমরা বলি অন্তঃঝিল্লি, এটাকে আমরা বলি অন্তঃঝিল্লি। ওকে, খেয়াল করো এই বহিঝিল্লি আর অন্তঃঝিল্লির মাঝখানে এই যে বেশ খানিকটা ফাঁকা জায়গা, বেশ খানিকটা ফাঁকা জায়গা, এই ফাঁকা জায়গাটার নাম হচ্ছে বহিঃপ্রকোষ্ঠ। ফাঁকা জায়গাটার নাম হচ্ছে বহিঃপ্রকোষ্ঠ, অর্থাৎ বাইরের দিকে
যে প্রকোষ্ঠ খালি জায়গা সেটাই হচ্ছে বহিঃপ্রকোষ্ঠ। তার মানে কি, বহিঃপ্রকোষ্ঠ যদি আছে মানে বাইরের দিকের কোনো খালি জায়গা যেহেতু আছে, তাহলে ভেতরের দিকেও এরকম কোনো অন্তঃপ্রকোষ্ঠ আছে, থাকা উচিত। রাইট, আছে। খেয়াল করো, ভেতরের দিকেও কিন্তু এখানে কি আছে, ভেতরের দিকেও কিন্তু অন্তঃপ্রকোষ্ঠ রয়েছে। ভেতরের দিকেও কিন্তু একটা ফাঁকা জায়গা রয়েছে, যেটাকে আমরা বলছি অন্তঃপ্রকোষ্ঠ, যার সুন্দর নাম যদি আমরা বলতে চাই তাহলে সেটাকে বলতে হবে ম্যাট্রিক্স। কি বলবো? ম্যাট্রিক্স। ম্যাট্রিক্স, যার বাংলা অর্থ হচ্ছে ধাত্র, বা যা সব কিছুকে ধারণ করে। অর্থাৎ এই অন্তঃঝিল্লির ভেতরে যে ম্যাট্রিক্স রয়েছে তা সব কিছুকে ধারণ করে আছে। সব কিছু বলতে কারা? রাইবোজোম আছে, ঠিক আছে। কী ধরনের রাইবোজোম? 70S রাইবোজোম আছে। কী ধরনের রাইবোজোম? 70S রাইবোজোম। তো খেয়াল করে দেখো, একটা জিনিস কিন্তু এখানে শেখার মতো আছে। আমরা জানি যত প্রকৃত কোষ আছে, প্রকৃত কোষ মানেই সেখানে মাইটোকন্ড্রিয়া আছে। আদি কোষে মাইটোকন্ড্রিয়া নেই। কিন্তু আমরা জানি প্রকৃত কোষে যে রাইবোজোম পাওয়া যায় সেটি 80S রাইবোজোম, কিন্তু মাইটোকন্ড্রিয়াতে যে রাইবোজোম পাওয়া যাচ্ছে সেটি হচ্ছে 70S রাইবোজোম। তো এই এসের ব্যাপারটা কি, এটা যখন তোমার রাইবোজোম ক্লাসটা করাবো, আমি যখন যেদিন রাইবোজোম নিয়ে শুধু আলোচনা করব সেদিন এই এসের ব্যাপারটা তোমাদের সাথে ডিসকাস করব। তো শুধু এতটুকু জানো যে আদি কোষে 70S রাইবোজোম থাকে আর প্রকৃত কোষে 80S রাইবোজোম থাকে। তাহলে প্রকৃত কোষে অবশ্যই 70S রাইবোজোম থাকার কথা না, তবুও প্রকৃত কোষের মাইটোকন্ড্রিয়ার ভেতরে রাইবোজোম পাওয়া যায়, যেটা 70S রাইবোজোম। অর্থাৎ এটি কিছুটা ব্যতিক্রম, ঠিক আছে, এটি কিছুটা ব্যতিক্রম। এবং এই যে বাইরের ঝিল্লিটা দেখছো, ভেতরের যে ঝিল্লিটা দেখছো, তো এই যে ভেতরের ঝিল্লি বা অন্তঃঝিল্লি, সেটা কয়েকটা জায়গায় কতগুলো প্রবর্ধক বা আঙুলের মতো কিছু বর্ধিত অংশ তৈরি করেছে। খেয়াল করে দেখো, কিছু বর্ধিত অংশ তৈরি করেছে। এই অংশগুলোকে আমরা বলি ক্রিস্টি। এই যে আঙুলের মতো প্রবর্ধক বা তোমার উঁচু অংশ, সেগুলোকে আমরা কি বলি? ক্রিস্টি। ওকে, তো ক্রিস্টির ঠিক তোমরা যদি একটু নিচে খেয়াল করো, আমি আরও কিছু অংশ লিখেছি, কতগুলো পুঁতির মতো মালার মতো অংশ এখানে আঁকা আছে, যাদেরকে আমরা বলছি এটিপি সিনথেসিস। তো এটিপি সিনথেসিস কি? এটা একটা ভালো প্রশ্ন। এটিপি সিনথেসিস কি? তো দেখা যায়, আমরা যেহেতু জানি, আমরা যেহেতু বলছি যে মাইটোকন্ড্রিয়ার অভ্যন্তরে শক্তি উৎপন্ন হয়, ঠিক আছে, মাইটোকন্ড্রিয়ার অভ্যন্তরে কি উৎপন্ন হয়? শক্তি উৎপন্ন হয়। তাহলে আমাদের এটাও জানা উচিত শক্তি উৎপাদন মানে কি, শক্তি উৎপন্ন হওয়ার মানেটা কি, বিষয়টা কি। আমরা, তোমরা ক্লাস 9-10-এ পড়ে এসেছো, ক্লাস 9-10-এর চ্যাপ্টার 4 জীবনী শক্তিতে ব্যাখ্যা করা ছিল যে শ্বসন এমন একটি প্রক্রিয়া, বিশেষ করে সবাত শ্বসন এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে অক্সিজেন কোষের ভেতরে থাকা বিভিন্ন খাদ্যবস্তু, বিশেষ করে গ্লুকোজকে জারিত করে, বিশ্লিষ্ট করে শক্তি উৎপন্ন করে। সেই শক্তিকে আমরা কী নামে চিনি? এটিপি নামে চিনি। কী নামে চিনি? এটিপি। পড়ে এসেছি আমরা ক্লাস 9-10-এ। এটিপি হচ্ছে জৈব মুদ্রা বা শক্তির প্যাকেট, যেখানে শক্তি জমা থাকে, সঞ্চিত থাকে। ঠিক তেমনি এখানেও তোমার যেহেতু মাইটোকন্ড্রিয়ার শক্তি উৎপাদন কেন্দ্র, এখানে শক্তি উৎপন্ন হয়, তাহলে অবশ্যই এখানে কি ঘটে? সবাত শ্বসন ঘটে। সবাত শ্বসনের মোট 4টি ধাপ রয়েছে। 4টি ধাপ: গ্লাইকোলাইসিস, এসিটাইল কোয়ে, ক্রেবস চক্র এবং ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম। নাম্বার 4, ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম বা ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন। 4টি ধাপের মধ্যে প্রথম 2টি অর্থাৎ গ্লাইকোলাইসিস এবং এসিটাইল কোয়ে সম্পন্ন হয় সাইটোপ্লাজমে, অর্থাৎ মাইটোকন্ড্রিয়ার বাইরে, সাইটোপ্লাজমে। মাইটোকন্ড্রিয়া নিজেই সাইটোপ্লাজমের মধ্যে অবস্থান করে। তোমার মাইটোকন্ড্রিয়ার বাইরে সাইটোপ্লাজমে গ্লাইকোলাইসিস এবং এসিটাইল কোয়ে সম্পন্ন হয়। কিন্তু ক্রেবস চক্র 3 নম্বর এবং 4 নম্বর ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম, এই দুইটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সবাত শ্বসনের ধাপ। সেই দুইটি এই মাইটোকন্ড্রিয়ার অভ্যন্তরে সম্পন্ন হয়ে থাকে। এবং এই যে ঘটনাটা ভেতরে ঘটছে, এই ঘটনা কেন ঘটছে? যেন সেখানে এটিপি অর্থাৎ মাইটোকন্ড্রিয়ার জন্য এটিপি বা শক্তি উৎপন্ন করতে পারে, তাই তো? তো এটিপি সিনথেসিস হচ্ছে তোমার এই ক্রিস্টির ভেতরে এমন কিছু গোলাকার বস্তু যেখানে এটিপি সংশ্লেষিত হয়, ঠিক আছে, যেখানে এটিপি কী হয়? সংশ্লেষিত হয়। তাহলে অবশ্যই এটিপি সিনথেসিস একটা খুব গুরুত্বপূর্ণ অংশ। আর কি আছে স্যার?
এখানে আরও আছে অক্সিজম, যেটা হয়তো ভেতরে দেখলে বোঝা যাবে না, আমি এটাকে বাইরে আলাদা করে রেখেছি। অক্সিজম দুই রকম হতে পারে। তো এখানে সাধারণত যেটা এঁকেছি সেটাই দেখো। মস্তক, একটা মাথা আছে, একটা নিচে লেজের মতো অংশ যেটাকে আমরা বলি বৃন্ত, ফুলের যেমন বৃন্ত বা বোটা থাকে ঠিক তেমন বৃন্ত, এবং বৃন্তটা যার উপর আছে সেটাকে আমরা বলি বেজ। সাধারণত বেজগুলো এই ক্রিস্টির গায়ে যুক্ত অবস্থায় থাকে। তো এই যে অক্সিজম, এরাও কিন্তু তোমার অন্তঃঝিল্লির ভেতরে তোমার লেগে থাকে। এরা বৃন্তক সহ হতে পারে, বৃন্তক ছাড়াও হতে পারে, এবং এই অক্সিজমগুলোও তোমার এটিপির সংশ্লেষণে সহায়ক ভূমিকা পালন করে। ঠিক আছে, তো আর কি আছে? আর আছে হচ্ছে ভেতরে দেখতেই পাচ্ছ একটা দ্বিতন্ত্রী ডিএনএ দেখা যাচ্ছে। দ্বিতন্ত্রী ডিএনএ। ডিএনএ তো আমরা জানি সাধারণত নিউক্লিয়াসের ভেতরে ক্রোমোজোমে ডিএনএর অবস্থান। তাহলে এখানে ডিএনএ কোত্থেকে আসলো? তো দেখা যায় এই ডিএনএ তোমার মাইটোকন্ড্রিয়া, ক্লোরোপ্লাস্ট সহ আরও বেশ কতগুলো কোষীয় অঙ্গনতে মাঝে মধ্যে এদেরকে পাওয়া যায়। তবে মাইটোকন্ড্রিয়া এবং ক্লোরোপ্লাস্টে ডিএনএ থাকে, এবং এই ডিএনএ দেখা বৃত্তাকার এবং দ্বিতন্ত্রী, অর্থাৎ ডাবল হেলিক্স স্ট্রাকচার। ঠিক আছে, কিন্তু এই যে ডিএনএ, এই ডিএনএ থাকা মানে কি? ডিএনএ থাকার মানে হচ্ছে মাইটোকন্ড্রিয়ার নিজস্ব কিছু বৈশিষ্ট্য আছে যা এই ডিএনএর মধ্যে সংরক্ষিত অবস্থায় আছে। নিজস্ব কিছু বৈশিষ্ট্য যা বংশানুক্রমে মাইটোকন্ড্রিয়া এই ডিএনএর মধ্যে সঞ্চিত অবস্থায় থাকে, যার ফলে মাইটোকন্ড্রিয়া নিজেই বিভাজিত হতে পারে এবং সে তার বৈশিষ্ট্যগুলো নিজের মধ্যেই সংরক্ষণ করতে পারে। ফাইন। তো এই ছিল মোটামুটি একটি মাইটোকন্ড্রিয়ার মধ্যে যা যা থাকে, তার বাহ্যিক গঠনে বা ভৌত গঠনে যা যা থাকে তার একটি সংক্ষিপ্ত বিবরণী। আশা করছি তোমরা ব্যাপারটা খুব মনোযোগ দিয়ে করেছো, বুঝতে পেরেছো। এবার আসো একটু দেখে নিয়ে রাসায়নিক গঠনে কি কি আছে। রাসায়নিক গঠন মানে হচ্ছে এটি কি কি রাসায়নিক উপাদান দ্বারা তৈরি, বা এখানে কী কী রাসায়নিক উপাদান রয়েছে। তো একটি শুষ্ক মাইটোকন্ড্রিয়ার ওজনের দেখা যায় 65% হচ্ছে প্রোটিন, মানে মূলত ম্যাক্সিমামটাই কি প্রোটিন। তো বুঝতেই পারছো রাইবোজোম থাকার উদ্দেশ্যটা কি। রাইবোজোম থাকার উদ্দেশ্যটা হচ্ছে যেন কিছুটা প্রোটিন এখানে সংশ্লেষিত হয়, যেন নতুন মাইটোকন্ড্রিয়া তৈরির সময় এই রাইবোজোমের থেকে তৈরি করা প্রোটিন সেই নতুন মাইটোকন্ড্রিয়া তৈরিতে সহায়ক ভূমিকা পালন করে। তারপর কি আছে? 29% গ্লিসারাইডস, 4% লেসিথিন, স্যাফালিন, ফসফোলিপিড, 2% কোলেস্টেরল, লিপিড। তো এরকম বেশ কিছু প্রোটিন এবং লিপিডের সমন্বয়ে আমার মাইটোকন্ড্রিয়ার রাসায়নিক গঠন সম্পন্ন হয়। এখানেই কি শেষ? না, আরও কিছু আছে, আরও কিছু আছে আসলে। তো এই মাইটোকন্ড্রিয়ার ভেতরে প্রায় 100 টাইপস, কতগুলো 100 রকমের এনজাইম রয়েছে, কোএনজাইম রয়েছে। এনজাইম কি? এনজাইম হচ্ছে এমন কিছু প্রোটিন জাতীয় জৈব রাসায়নিক উপাদান যারা বিক্রিয়ায় উপস্থিত থেকে বিক্রিয়ার গতিকে ত্বরান্বিত করে সামনের দিকে এগিয়ে নিয়ে যায়, কিন্তু বিক্রিয়ার শেষে তারা নিজেরা অপরিবর্তিত থাকে, বিক্রিয়ায় ওদের কোনো পরিবর্তন ঘটে না। কিন্তু তাহলে কোএনজাইম কারা? কোএনজাইম হচ্ছে তোমার, এনজাইম হচ্ছে প্রোটিন জাতীয় অংশ। এই এনজাইমের সাথে যদি একটা অপ্রোটিন জৈব কোনো বস্তু যুক্ত হয়, ঠিক আছে, জৈব কোনো বস্তু এসে যদি যুক্ত হয় তাদেরকে আমরা বলি কোএনজাইম। যেমন যেমন তুমি খুব ভালো করে জানো, নাম বললে তুমি এখন হয়তো ভাববা হায় হায় এটা তো জানতাম আমরা, এটিপি, এডিপি, এনএডি, এফএডি, এরা হচ্ছে কোএনজাইম। ঠিক আছে, এরা হচ্ছে কোএনজাইম। আমি আবার বলছি, এটিপি, এডিপি, এনএডি, এফএডি, এরা হচ্ছে কোএনজাইম। আশা করছি বুঝতে পেরেছ। তো এই হচ্ছে তোমার মাইটোকন্ড্রিয়ার রাসায়নিক গঠন, যেখানে এই উপাদানগুলো রয়েছে। ঠিক আছে, আরও কিছু ভিটামিনও এখানে খুঁজে পাওয়া যায়, যাই হোক সেগুলো এখানে মেনশন করিনি আমি। তো এই মাইটোকন্ড্রিয়ার কাজ কি? কাজ তো আমরা অনেক কিছুই জানি। কাজ কি? কাজ অবশ্যই এটি যেহেতু কোষের পাওয়ার হাউস হিসেবে কাজ করে, তাই এটির কাজ কী হতে পারে? একটু চিন্তা করি, কী হতে পারে? শক্তি উৎপন্ন করা। অর্থাৎ মাইটোকন্ড্রিয়া তার ভেতর থাকা এটিপি সিনথেসিস, তার ভিতর থাকা অক্সিজম, তার ভিতর থাকা তোমার ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম,
যে সিস্টেমটা হচ্ছে কতগুলো ইলেকট্রন বা কতগুলো তোমার ইলেকট্রন বাহকের মাধ্যমে তৈরি হয়, সেটা আমরা যখন চ্যাপ্টার 9 আলোচনা করব, আরও ডিটেলসে আমরা আলোচনা করব। তো তাদের মাধ্যমে শক্তি উৎপন্ন করা এবং শক্তি উৎপাদনকে নিয়ন্ত্রণ করাই হচ্ছে এই মাইটোকন্ড্রিয়ার কাজ। তারপর শ্বসনের জন্য, প্রোটিন সংশ্লেষণের জন্য যে এনজাইম বা কোএনজাইম রয়েছে, সেই এনজাইম এবং কোএনজাইমগুলোকে ধারণ করা। তারপর খেয়াল করে দেখো, শ্বসনের যে গুরুত্বপূর্ণ দুটি প্রক্রিয়া, সবচেয়ে গুরুত্বপূর্ণ যে দুটি অংশ যেখানে সবচেয়ে বেশি পরিমাণ শক্তি উৎপন্ন হয়, ক্রেবস চক্র এবং ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম, ঠিক আছে, সেই দুটি সিস্টেম বা সেই দুটি অংশও কিন্তু এই মাইটোকন্ড্রিয়ার ভেতরেই সম্পন্ন হয়ে থাকে, ঠিক আছে। তারপর দেখো, খেয়াল করো যে মাইটোকন্ড্রিয়া কি করছে, তার নিজের কিন্তু তোমার ডিএনএ আছে। এই যে তাদের মধ্যে একটা ডিএনএ আছে, তার ডিএনএ থাকার কারণে সে কী করতে পারছে, সে তার নিজের বৈশিষ্ট্য নিজেই ধারণ করতে পারছে এবং সে পরবর্তী যে কোষটি এখান থেকে তৈরি হবে, একটি কোষ বিভাজিত হয়ে যখন নতুন কোষ তৈরি হবে, এই মাইটোকন্ড্রিয়ার যে বৈশিষ্ট্য সেটি কিন্তু পরের মাইটোকন্ড্রিয়াতেও অটোমেটিক চলে যাবে, ঠিক আছে। এবং মাইটোকন্ড্রিয়া স্নেহ বা আমরা যেটাকে লিপিড বলে থাকি, সেই লিপিডকে বিপাক প্রক্রিয়ায় সাহায্য করে, ঠিক আছে, লিপিডকে ভেঙে ফেলতে বা বিশ্লিষ্ট করতে সাহায্য করে, ঠিক আছে। মাইটোকন্ড্রিয়াতে বিভিন্ন ধরনের ক্যাটায়ন রয়েছে। স্যার ক্যাটায়ন কি? ক্যাটায়ন আমরা অবশ্যই জানি, বিভিন্ন ধরনের ধনাত্মক আয়ন, যাদেরকে আমরা ক্যাটায়ন বলে থাকি। হতে পারে সেটা ক্যালসিয়াম, হতে পারে সেটা আয়রন, ঠিক আছে। এই ধরনের বিভিন্ন ধরনের ক্যাটায়ন সঞ্চয় করে, যারা তোমার এই যে ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেমে তাদের একটা বেশ সহায়ক ভূমিকা রয়েছে। কীভাবে সহায়ক ভূমিকা রয়েছে, এটা যখন আমরা চ্যাপ্টার 9-এ ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম আলোচনা করব, তখন দেখবা সব কিছু একদম সহজ জলের মতো পরিষ্কার হয়ে গেছে, একদম সুন্দর পরিষ্কার হয়ে গেছে। আমরা জানি যে শুক্রাণু বা ডিম্বাণু ছাড়া কোনো প্রাণী কিন্তু সাধারণত প্রজনন করতে পারবে না, তার বংশ বিস্তার করতে পারবে না। এই যে শুক্রাণু বা ডিম্বাণুর গঠন, এই শুক্রাণু ডিম্বাণুর গঠনেও কিন্তু মাইটোকন্ড্রিয়ার ভূমিকা রয়েছে। তাহলে বোঝাই যাচ্ছে মাইটোকন্ড্রিয়া বেশ গুরুত্বপূর্ণ কিছু কাজ করে থাকে। নট অনলি দ্যাট, আমরা যখন দ্বিতীয় অধ্যায় পড়ব, যেখানে আমরা কোষ বিভাজন নিয়ে আলোচনা করব, সেখানে আমরা আরেকটা জিনিস শিখবো যে কোষের পূর্ব নির্ধারিত মৃত্যু, মানে একটা কোষ যখন তার নির্দিষ্ট কাজ করা শেষ হয়ে যায়, কোষটা যখন তার জন্য নির্ধারিত কাজগুলো আর শেষ করার পর নতুন কিছু আর করতে পারে না, তার মধ্যে বিভিন্ন জৈব রাসায়নিক বস্তুর অভাব দেখা দেয়, কোষটি তার প্রয়োজন মতো বিভিন্ন উপাদান পায় না, সেই কোষটির তখন আসলে মৃত্যু ঘটে। এই যে পূর্ব নির্ধারিত মৃত্যু, এটি নিয়ন্ত্রণ করে কে? সেটি নিয়ন্ত্রণকারী কিন্তু এই মাইটোকন্ড্রিয়া। তাহলে বুঝতেই পারছি মাইটোকন্ড্রিয়া বেশ কিছু গুরুত্বপূর্ণ কাজ করে থাকে, যা আমাদের জন্য তথা সম্পূর্ণ জীবকুলের জন্য খুবই গুরুত্ব বহন করছে। তো এই ছিল আজকের মাইটোকন্ড্রিয়া নিয়ে আলোচনা। বেশ অনেকক্ষণ ক্লাস নিয়েছি, আশা করছি তোমরা বোর হও নাই। যদি বোর হয়ে থাকো, এত বড় ক্লাস করে যদি মনে হয় স্যার বোর হয়ে গিয়েছি, আমাকে জানিও, আমি চেষ্টা করব ক্লাসটাকে আরেকটু যদি শর্ট করে করা যায়। আসলে ক্লাসটা আস্তে আস্তে নেই, যেন তোমরা ধীরে ধীরে বুঝতে পারো, তোমাদের বোঝায় যেন কোথাও কোনো ঘাটতি না থাকে। তো এই জন্য একটু ধীরে ধীরে নেওয়া, ধীরে ধীরে বলা। তবু যদি তোমাদের মনে হয় যে এটা নিয়ে আরও কিছু করা যায়, প্লিজ তোমরা বলতে পারো, আমি চেষ্টা করব, আমি আমার দিক থেকে চেষ্টা করব। তো বাসায় একটু পড়াশোনা করো, পড়াশোনাটাকে রেগুলার করে যাও। তোমাদের জন্য খেয়াল করে দেখো, আমি জানি না ঢাকা শহরের কয়টা কলেজের প্রিন্সিপাল প্রতিনিয়ত মানে এই লকডাউনের মধ্যেও বসে বসে রুটিন করছে, সেই রুটিনগুলো থেকে যেন টিচাররা ভালো ভালো ক্লাস নেয়, যেন তোমাদের সাথে আমরা যোগাযোগ রাখি, তোমরা যেন আরও ভালো করে পড়াশোনা করো, তোমাদের যেন আমরা এনকারেজ করি। কয়টা প্রিন্সিপাল এভাবে খোঁজ নেয় বা কয়টা প্রিন্সিপাল এই কাজগুলো করে আমার আসলে জানা নেই, আমার কনফিউশন আছে এই ব্যাপারে। আমার অনেকগুলো ফ্রেন্ড আছে ঢাকা শহরের বিভিন্ন কলেজে, তারা চাকরি বাকরি করে, কিন্তু আমি মানে এইভাবে শুনি নাই কখনো। আমাদের প্রিন্সিপাল ব্রাদার প্রদীপ লাসিত গোমেজ সিএসি যেইভাবে উনি প্রতিনিয়ত আমাদেরকে গাইড দিচ্ছেন, যেভাবে উনি চেষ্টা করছেন যেন যে কোনোভাবেই হোক
তোমরা যেন পিছিয়ে না পড়ো, তোমরা যেন ভালো কিছু করতে পারো। আমার মনে হয় যে তোমাদের অন্তত ওনার মুখ রক্ষার জন্য হলেও প্রতিনিয়ত একটু পড়াশোনাটাকে করে যাওয়া উচিত। বাবা মার কথা সবসময় শোনো কি না আমি জানি না, কিন্তু এই যে আমরা টিচাররা বলছি, ব্রাদাররা তোমাদের জন্য এত কিছু করছে, চেষ্টা করছে, এই চেষ্টাটা, এই আত্মত্যাগটা দেখে হলেও আমি আশা করব তোমরা ভালো করে পড়বে, তোমরা আরও ভালো কিছু করবে। তো আর আজকে আর ক্লাসকে দীর্ঘায়িত করব না। সবাই খুব ভালো থাকো। ক্লাস কেমন লেগেছে অবশ্যই জানিও। পরবর্তী ক্লাসে আবার দেখা হবে। সবাইকে ধন্যবাদ।